সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আয়োজিত বিশেষজ্ঞদের অংশগ্রহণে ফেসবুক লাইভ প্রোগ্রাম পপুলার ফার্মা নারী স্বাস্থ্য কথায়, পাওয়ার্ড বাই এইচপিসি, প্রোজেস্ট, এইচসিজি অ্যান্ড ফার্টিলিটি সাপোর্ট ফর্মুলা ইউবি কেয়ার। আমাদের আজকের অনুষ্ঠানে আলোচনার বিষয়বস্তু হলো গর্ভকালীন সময়, জটিলতা এবং তার প্রতিকার। অনুষ্ঠান সঞ্চালনায় আছে আমি রীতি সুশান রয় এবং আমাদের সাথে আজকে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের স্বনামধন্য একজন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, যিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে একজন সফল চিকিৎসকের ভূমিকা পালন করে যাচ্ছেন। ম্যাডাম সৌদি আরবের কিং ফাহাদ হাসপাতালে বিশেষজ্ঞের দায়িত্ব পালন করেছেন বহুদিন। দীর্ঘদিনের অভিজ্ঞতা আর কাজের প্রতি অপরিসীম শ্রম তিনি বিলিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। এই কঠিন সময়েও একজন সম্মুখ যোদ্ধার ভূমিকায় তিনি দৃঢ় অটল। প্রিয় দর্শক, আজকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর নিয়াজ ডি পারভিন ম্যাডাম। ম্যাডাম বর্তমানে স্ত্রী ও প্রসূতি বিভাগে বিভাগীয় প্রধান এবং অধ্যাপক হিসেবে মার্কস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন এবং একই সাথে কনসালটেন্ট হিসেবে ইম্পালস হসপিটালেও তিনি সেবা দিচ্ছেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। আশা করি আপনি ভালো আছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ম্যাডাম, আজকে আপনাকে লাইভে পেয়ে খুব ভালো লাগছে। আপনার কাছ থেকে অনেক কিছু জানার আছে আজকে, একে একে সবই জানবো। তার পূর্বে আমি একটু দর্শকদের সাথে কথা বলে নিচ্ছি। প্রিয় দর্শক, গর্ভকালীন জটিলতা সম্পর্কিত প্রশ্ন লাইভের কমেন্ট সেকশনের মাধ্যমে করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই পেশেন্টের বয়স উল্লেখ করতে হবে এবং একই সাথে সমস্যা বিস্তারিত লেখার চেষ্টা করবেন। ম্যাডাম, আমরা আলোচনা আজকে শুরু করছি। যেহেতু আজকে আমাদের অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তু হলো গর্ভকালীন জটিলতা এবং তার প্রতিকার সম্পর্কিত, তাই শুরুতেই আপনার কাছে জানতে চাই যে একজন গর্ভবতী মহিলার গর্ভকালীন সময় কি কি সমস্যার সম্মুখীন হতে পারে? আচ্ছা, প্রথমেই তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আর তুমি যে প্রশ্নটা করেছো এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে গর্ভাবস্থা প্রতিটি নারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়, কারণ গর্ভধারণের মাধ্যমেই প্রতিটি নারী তার পরম পাওয়া যেটা মাতৃত্ব পেয়ে থাকে, এবং এই গর্ভধারণের জটিলতার জন্যই কিন্তু একটি মা এবং তার সন্তান মৃত্যু পর্যন্ত বরণ করতে পারে। তাই গর্ভকালীন অবস্থা প্রতিটি নারীর জন্যই এত গুরুত্বপূর্ণ। তো আমরা সবাই জানি যে গর্ভকালীন অবস্থা একটা ন্যাচারাল ওয়ে, হ্যাঁ, একটা শরীরের একটা জীবনের একটা ন্যাচারাল বা স্বাভাবিক অধ্যায়। কিন্তু কখনো কখনো কোনো গর্ভধারণ, কোনো প্রেগনেন্সি বিভিন্ন জটিলতার সৃষ্টি করতে পারে। তো সেই জটিলতাগুলিকে যদি আমরা একটু ভাগ করতে পারি এভাবে, যে কিছু কিছু জটিলতা দেখা যায় যে গর্ভের একদম প্রথম অবস্থায় হয়ে থাকে, আর কিছু কিছু দেখা যায় যে জটিলতা হয়তো শেষের দিকে বেশি হয়ে থাকে। তো প্রথম দিকে যে জটিলতাগুলো হয়ে থাকে, যেগুলো নাকি খুবই কমন, তার মধ্যে হয়তো আমরা সবচেয়ে বেশি কমন যেগুলো দেখে থাকি যে ব্লিডিং নিয়ে পেশেন্ট এসে থাকে, যেটাকে আমরা সাধারণ ভাষায় বলে থাকি যে মিসক্যারেজ বা অ্যাবর্শন বা গর্ভপাত। এই সমস্যাটা কিন্তু খুব বেশি হয়ে থাকে। আরো যেমন সমস্যা হতে পারে যে প্রেগনেন্সিটা হয়তো জ্বরের মধ্যে যেখানে মানে বড় হওয়ার কথা, সেই গর্ভস্থ ভ্রূণটা যদি জ্বরের ভিতরে না হয়ে যদি জ্বরের বাইরে কোথায় মানে জন্মগ্রহণ করে, বড় হয়ে ওঠে, সেই সমস্যাও হতে পারে। সেটাকে আমরা যেটা মেডিকেল টার্মে একটোপিক বলে থাকি। তারপর আবার দেখা যায় যে একটা মা প্রথম দিকে অনেক বেশি ভমিটিং এর সমস্যা হয়ে থাকে, অনেক বেশি বমির জন্য শারীরিক দুর্বলতা হয়ে যায়, যেটাকে আমরা মেডিকেল টার্মে হাইপারএমিসিস গ্রেভিডিয়াম বলে থাকি। তো এই ধরনের সমস্যাগুলো নিয়েই সাধারণত প্রথম দিকে এসে থাকে। আর শেষের দিকের কথা যদি বলি, তাহলে শেষের দিকে দেখা যায় যে একটি মায়ের এই প্রথম দিকে যে রক্তক্ষরণ হয়েছে, সেই হয়তো শেষের দিকে রক্তক্ষরণ হতে পারে, যেটাকে আমরা মেডিকেল টার্মে অ্যান্টিপার্টাম হেমোরেজ বলে থাকি। এবং এটার জন্য কিন্তু কিছু কারণ আছে, যেমন ফুলটা যদি মানে যেখানে থাকার কথা সেখানে না থেকে যদি নিচে থাকে, যেটাকে আমরা প্লাসেন্টা প্রিভিয়া বলে থাকি, বা ফুলটা যদি আগে ছিঁড়ে যায়, সে কারণে কিন্তু প্রেগনেন্সির শেষের দিকে রক্তক্ষরণ হতে পারে প্লাসেন্টা প্রিভিয়ার জন্য। তারপর অনেক সময় দেখা যায় যে যেটা 9 মাসে একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা, সেখানে 9 মাসে না হয়ে হয়তো আগেই হয়তো লেবার পেইন শুরু হয়ে গেল, যেটাকে আমরা প্রিটার্ম ডেলিভারি বলে থাকি, বা অপরিপক্ক সন্তান ভূমিষ্ঠ হয় সেক্ষেত্রে বলে থাকি। অনেক সময় দেখা যায় যে আমাদের যে পানিটা আছে, যে লাইকারটা আছে, সেই ব্যাগ অফ ওয়াটারটা হয়তো আগে ব্রেকডাউন হয়েছে, যেটা আমরা মেডিকেল টার্মে প্রম বলে থাকি। আর যে কোনো সময় কিন্তু
যে কোনো সময় কিন্তু গর্ভের যে কোনো সময় যে সমস্যাগুলো হয়ে থাকে, জটিলতাগুলো হয়ে থাকে, যেমন মায়েদের কিছু কিছু মেডিকেল কন্ডিশন হতে পারে, যেমন একটা মায়ের প্রেশার হতে পারে, বা প্রেশার থেকে তার প্রেশারের জটিলতায় হয়তো তার খিচুড়ি পর্যন্ত হতে পারে, তার হয়তো ডায়াবেটিস হতে পারে, তার থাইরয়েডের প্রবলেম হতে পারে, বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে। তো সাধারণত এই সমস্ত জটিলতাগুলোই কিন্তু একটা প্রেগনেন্সিকে অনেক বেশি গুরুত্বপূর্ণ করে ফেলে এবং মায়ের জন্য অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায়। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, যেহেতু এখন একটা হ্যাঁ, করোনাকালীন সময় আমরা সবাই আছি, এবং এই সময়ে কিন্তু অনেক মহিলা গর্ভবতী আছেন এবং নতুন করে হয়তো অনেকেই গর্ভধারণ করেছেন। তো আপনি যে সমস্যাগুলোর কথা বললেন, হঠাৎ স্পটিং হওয়া বা ব্যথা হওয়া, আনওয়ান্টেড পেইন, এই সমস্যাগুলোতে এখন কি টেলিমেডিসিন সেবায় আপনারা কোনো মেডিকেশন সাজেস্ট করে থাকেন, নাকি সরাসরি ডক্টরের কাছে যাওয়াটাই আসলে শ্রেয়, যেহেতু এগুলো ইমার্জেন্সি কেস? তো এই ক্ষেত্রে একজন পেশেন্ট কি করবে? আচ্ছা। খুব একটা মানে মানে সময় উপযোগী প্রশ্ন। আসলে এই সময় কিন্তু, যদিও আমরা প্রত্যেকটা নারীকেই বলছি যে এখন এই সময়টা গর্ভটাকে অ্যাভয়েড করার জন্য, প্রেগনেন্সিটাকে অ্যাভয়েড করার জন্য, কিন্তু অনেকেই কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে হয়তো বা ইন্টেনশনালি বা আনইনটেনশনালি প্রেগনেন্সি হয়ে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের এই সমস্যাগুলো মানে ফেস করছে। তো এই যে যেটা স্পটিং এর কথা যেটা বললে, স্পটিং বা একটু পেইন, এই সমস্যাগুলো কিন্তু অনেকেরই হচ্ছে। তো অত্যন্ত আনন্দের বিষয় যে আমরা কিন্তু এই করোনাকালীন সময়ে আমরা কিন্তু টেলিমেডিসিনের মাধ্যমে আমরা যথেষ্ট স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি। শুধু আমি না, আমার মতো আমাদের বাংলাদেশে যত ইসেরা আছে, গাইনোকোলজিস্ট আছে, সবাই কিন্তু টেলিমেডিসিনের মাধ্যমে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। কিন্তু এখানে এখানে দেখতে হবে, যদি একটা স্পটিং হয় তাহলে সেটা কি শুধু স্পটিং নাকি অনেক বেশি ব্লিডিং, কন্ডিশনটা কতটুকু, আমাদের সাথে যখন ওভার টেলিফোনে কথা বলে তখন কিন্তু আমরা মোটামুটি একটা গেস করতে পারি যে কন্ডিশনটা কতটা সিরিয়াস। যদি মাত্র শুধুমাত্র স্পটিং হয় তাহলে হয়তো আমরা ওভার টেলিফোনে হয়তো সাধারণ কিছু আমরা অ্যাডভাইস দিয়ে দিই, কিন্তু সেই ব্লিডিংটা যদি অনেক বেশি সিভিয়ার হয় বা পেইন যদি অনেক বেশি সিভিয়ার হয়, তাহলে কিন্তু আমরা অবশ্যই তাকে হসপিটালে এসে কিছু ইনভেস্টিগেশন করে তারপর আমরা ফাইন্ড আউট করতে দেই যে তার কি কন্ডিশন আছে, তার কি সেই মিসক্যারেজ বা গর্ভপাতটা কি, এটা কি ট্রিটেবল কজ নাকি এটা মানে একটা সিরিয়াস কন্ডিশন। সেই সিরিয়াস কন্ডিশনে কিন্তু তাকে অবশ্যই আসতে হবে। শুধু মাইনর কন্ডিশনে সে বাসায় বসে টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসাটা নিতে পারে। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, যে ক্ষেত্রে দেখা যায় যে মহিলাদের হয়তো অনেক ক্ষেত্রে পূর্ববর্তী অ্যাবর্শনের হিস্ট্রি আছে, বা পরপর 3বার হয়তো অ্যাবর্শন হয়েছে, যেটাকে আমরা রিকারেন্ট প্রেগন্যান্সি লস বলে থাকি। তো এই ক্ষেত্রে পুনরায় গর্ভবতী হওয়ার পূর্বে প্রি কাউন্সিলিং বা প্রি প্রেগন্যান্সি কাউন্সিলিং এর গুরুত্বটা কতটুকু? আচ্ছা, হ্যাঁ, যেটা আমরা বলছিলাম যে অ্যাবর্শন বা মিসক্যারেজ, তো এটা কিন্তু খুবই কমন। দেখা যায় যে আমাদের 15 থেকে 20% বা মোর দেন দিস টাইম কিন্তু ইনসিডেন্সটা আছে। কিন্তু দুঃখজনক ভাবে দেখা যায় কিছু কিছু দেখা যায় যে খুব মানে রিকারেন্ট মিসক্যারেজ হচ্ছে, যেটাকে আমরা বলে থাকি রিকারেন্ট প্রেগনেন্সি লস। হয়তো পরপর 3টা যদি মানে প্রেগনেন্সি লস হয়, সেটাকে আমরা রিকারেন্ট প্রেগনেন্সি লস বলে থাকি। তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু কাপেলরা খুবই মানে ডিপ্রেস থাকে, অ্যাংজাইটিতে থাকে, টেনশনে থাকে। কিন্তু আমি মনে করি যে এই ধরনের যদি কন্ডিশন হয় তাহলে কিন্তু তাদের অবশ্যই কিছু পরীক্ষা নিরীক্ষা করে, কিছু প্রি প্রেগনেন্সি পিরিয়ডে কিছু ট্রিটমেন্ট নিয়ে তারপর নেক্সট টাইম প্রেগনেন্ট হওয়া উচিত। কেন এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে যে কি কারণে তার রিপিটেড প্রেগনেন্সি লস হচ্ছে। এটার জন্য বিভিন্ন কারণ থাকতে পারে। কাজে আমি ফাইন্ড আউট করে সবকিছু কারণগুলো ফাইন্ড আউট করে তাকে প্রপার কাউন্সিলিং করে তারপরে যে কারণটা আছে সেই কারণে যদি ট্রিটেবল কজ হয় তাহলে আমি সেই কারণটা কজটা আইডেন্টিফাই করে ট্রিটমেন্ট দিয়ে তারপরে আমি তাকে অ্যাডভাইস করবো প্রেগনেন্সি নেওয়ার জন্য। এখানে একটু বলে রাখছি, তুমি যেহেতু বলেছো যে রিকারেন্ট প্রেগনেন্সি লস বা রিপিটেড, এখানে কিন্তু বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে। যেমন হয়তো কিছু কারণ থাকতে পারে যে তার জেনেটিক কজের জন্য, কিছু কারণ থাকতে পারে হয়তো তার অ্যানাটমিক্যাল কোনো কজ, জ্বরের মধ্যে কোনো প্রবলেম আছে, কোনো এন্ডোক্রাইন কোনো প্রবলেম হতে পারে যে হরমোনাল ইমব্যালেন্সের জন্য, যেখানে দেখা যায় যে ডায়াবেটিস বা থাইরয়েড, বা আরেকটা আছে আমাদের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ হরমোন যেমন প্রোজেস্ট্রোজেন, প্রোজেস্ট্রোজেনের ডেফিসিয়েন্সির জন্য যেটা লুটিয়েল ফেজ ডিফেক্ট, এই কারণেও কিন্তু তোমার
রিকারেন্ট প্রেগনেন্সি লস হতে পারে। কিছু আছে ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর, কাজে যাদের নাকি এই ধরনের কন্ডিশন থাকবে তাদেরকে আমরা অবশ্যই বলবো যে তার সবকিছু করে, সব ইনভেস্টিগেশন করে, কজ ফাইন্ড আউট করে, যদি কোনো ট্রিটেবল কজ থাকে সেটাকে কারেকশন করে তারপর নেক্সট টাইম প্রেগনেন্সি নেওয়ার জন্য। ধন্যবাদ ম্যাডাম। তো ম্যাডাম, যখন এই ধরনের পেশেন্টরা প্রি কাউন্সিলিং এর জন্য আপনার কাছে আসে, তখন সেই ক্ষেত্রে মেজরিটি কি সমস্যা নিয়ে আসে বা কি কারণে তাদের এরকম বারবার প্রেগন্যান্সি লসের মতো ঘটনা ঘটে, এবং সেই ক্ষেত্রে আপনারা কি টেস্ট সাজেস্ট করে থাকেন তাদেরকে? আচ্ছা, অলরেডি আমি তোমাকে বলেছি যে কি কারণগুলো, যেমন আমি বলেছিলাম যে একটা মিসক্যারেজ কিন্তু অনেক কারণে হতে পারে, কিন্তু যখন নাকি রিকারেন্ট প্রেগনেন্সি লস হয় সেখানে দেখা যায় যে কিছু জেনেটিক কজ আছে। জেনেটিক কজের জন্য আমরা সাধারণত ক্যারিওটাইপ মানে বাবা এবং মায়ের ক্যারিওটাইপটা করতে বলে থাকি। যদি দেখা যায় যে কোনো অ্যানাটমিক্যাল কজ আছে, জরায়ুতে কোনো সমস্যা আছে, সেক্ষেত্রে হয়তো আমরা একটা আল্ট্রাসাউন্ড, হিস্ট্রোস্কোপি, ল্যাপারোস্কোপি এগুলো করে দিয়ে থাকি। যদি দেখি যে কোনো এন্ডোক্রাইন কজ আছে, তাহলে আমরা এখানে তার এন্ডোক্রাইন কজের জন্য, যেমন ডায়াবেটিস হতে পারে, ডায়াবেটিস হলে আমরা ডায়াবেটিসটা দেখবো যে কি কন্ডিশনে আছে, কতটুকু কন্ট্রোলে আছে। তার থাইরয়েডের প্রবলেম হতে পারে, সেখানে থাইরয়েড প্রোফাইলটা করতে হবে। অনেক সময় দেখা যায় প্রজেস্ট্রোজেনের ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে, লুটিয়াল ফেজ ডিফেক্টের জন্য হচ্ছে, তো সেখানে আমরা প্রজেস্ট্রোজেন লেভেলটাও দেখে নেই যে ঠিক আছে কিনা। হ্যাঁ, আচ্ছা, তারপরে হয়তো কিছু ইমিউনোলজিক্যাল ফ্যাক্টরের জন্য হতে পারে, যেমন অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি, অ্যান্টি থ্রোম্বোফিল, এই সমস্ত কারণে হতে পারে। আর এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে 50% কজই কিন্তু দেখা যায় যে আনএক্সপ্লেইন, হয়তো কোনো কজই দেখা যায় না। তখন কিন্তু আমাদের পেশেন্টকে জেনারেল কিছু গাইডলাইন দিতে হয়, যেমন তার লাইফস্টাইলটা মডিফিকেশন। সে যদি হয়তো কোনো স্মোকিং করে তাহলে সে স্মোকিংটা অ্যাভয়েড করতে হয়। যদি তার ওভারওয়েট থাকে সেগুলো তোমার কন্ট্রোল করতে হয়। যদি তার অ্যালকোহল কনজাম্পশন থাকে সেগুলো অ্যাভয়েড করতে হয়। তো এই ধরনের সবকিছু করেই আমরা পেশেন্টকে কাউন্সিলিং করে থাকি। তো ম্যাডাম, যখন এই প্রি প্রেগন্যান্সির কাউন্সিলিং এর পর একজন মহিলা পুনরায় আবার গর্ভধারণের সিদ্ধান্ত নেয়, সেই ক্ষেত্রে প্রেগন্যান্সি মেইনটেনেন্স মেডিকেশন হিসেবে তাদেরকে কি দেওয়া হয়ে থাকে? আচ্ছা, আমরা সাধারণত অনেক সময় দেখা যায় যাদের নাকি হয়তো রিপিটেড প্রেগন্যান্সি লসের হিস্ট্রি থাকে, তাদেরকে আমরা অথবা তুমি যেটা বলেছি স্পটিং যদি থাকে, তাহলে আমরা তো নর্মালি যে ট্রিটমেন্ট গুলো দিয়ে থাকি সেগুলো তো দিয়ে থাকি, জিঙ্ক, ফলিক অ্যাসিড, বা তার সিমটম ওয়াইজ যেগুলো দিয়ে থাকে। এখানে প্রজেস্ট্রোজেন হরমোন যেটা আছে সেটা একটা রোল আছে। আমরা এটা অনেক সময় দেখা যায় যে প্রজেস্ট্রোজেন লেভেল কম থাকলে তখন দেখা যায় যে হয়তো প্রেগনেন্সি মিসক্যারেজ হয়ে যাচ্ছে, রিপিটেড মিসক্যারেজ হয়ে যাচ্ছে, অথবা ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাবর্শন হচ্ছে, বা এখানে কিন্তু একটা ইনফার্টিলিটির সাথেও কিন্তু একটা রোল আছে। তখন আমাদের অনেক সময় আমরা রিপিটেড হিস্ট্রি থেকে আমরা হয়তো পেশেন্টকে হিস্ট্রির জন্য হয়তো ট্রিটমেন্ট দিতে পারি, অথবা অনেক সময় ইম্পেরিক্যালিও আমরা কিছু আমাদের হাতে যে ধরনের প্রজেস্ট্রোজেন গুলো আছে, আর ন্যাচারাল প্রজেস্টোরন, মাইক্রোনাইজ প্রজেস্টোরন, মানে এই ধরনের হরমোনাল সাপোর্ট দিয়ে থাকি। এবং রিকারেন্ট প্রেগনেন্সি লস একদম প্রথম থেকে শুরু করে আপ টু 16 উইকস পর্যন্ত, 16 উইকস পর্যন্ত দেখা যায় যে আমাদের কর্পাস লুটিয়াম থেকে যে আমাদের প্রজেস্ট্রোজেন হরমোনটা সিক্রিশন হয়, সেখানে যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে দেখা যায় যে অ্যাবর্শনের একটা রোল থাকে। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যাদেরকে প্রজেস্ট্রোজেন দিয়ে ট্রিটমেন্ট করা হয়ে থাকে তাদের সেই প্রেগনেন্সি আউটকামটা ভালো হয়, আমরা সেটা দিতে পারি। কিছু কিছু প্রিটার্ম প্রেগনেন্সিতে আমরা হরমোনাল সাপোর্টটা দিয়ে থাকি। আর এখানে এসসিজি নামে আরেকটা হরমোন আছে, সেটাও মাঝে মাঝে দেওয়া হয়ে থাকে। তো এভাবেই আমরা সাধারণত আমরা পেশেন্টকে সাপোর্ট দিয়ে থাকি। আর যদি কোনো কজ থাকে, যেমন তার ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, সেগুলোকে তো ইন দি মেইন টাইম আমাদের ট্রিটমেন্ট করতেই হয়। জি ম্যাডাম। তো ম্যাডাম, যখন একজন গর্ভবতী মহিলা এভাবে পুনরায় একটা গর্ভধারণ করলো রিকারেন্ট প্রেগন্যান্সি লসের পর, তো যেহেতু এই ঘটনাটা আবার পুনরায় ঘটতে পারে, তো এই ক্ষেত্রে কয়দিন পর পর ডক্টরের শরণাপন্ন হওয়াটা তার জন্য ভালো? আচ্ছা, সাধারণত আমাদের যে এন্টিনেটাল চেকআপ আমরা যেটা বলে থাকি, এন্টিনেটাল চেকআপে কিন্তু প্রতিটা মাকে আমাদের যে আগের যে হু এর গাইডলাইন ছিল 7 মাস পর্যন্ত প্রতি মাসে আসতে হতো। তারপরে হচ্ছে 7 মাসের পর থেকে তোমার 36 উইকস পর্যন্ত মাসে 2 বার করে আসতো। 36 উইকস এর পর থেকে টিল ডেলিভারি সপ্তাহে একবার আসতো। এটা হচ্ছে একটা রেগুলার
স্কেডিউল। কিন্তু রিকারেন্ট প্রেগনেন্সি লস কিন্তু এটা একটা হাই রিস্ক প্রেগনেন্সি। ওদেরকে কিন্তু বা যে কোনো ধরনের জটিল ধরনের প্রেগনেন্সি, এই ধরনের যে ধরনের জটিল ধরনের প্রেগনেন্সি আছে, প্রেশার, ডায়াবেটিস, তারপরে থাইরয়েডের প্রবলেম, এগুলো কিন্তু একটা হাই রিস্ক প্রেগনেন্সি ক্যাটাগরিতে পড়ে। ওদেরকে কিন্তু আরো মোর ফ্রিকোয়েন্টলি আসতে হয়। আর কিন্তু এখন আমাদের এই কন্ডিশনে, আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে যেটা কোভিড এর সিচুয়েশনে, আমরা কিন্তু সব মাদেরই বলছি যে স্টে হোম, বাসায় থেকে টেলিমেডিসিনের মাধ্যমে বা ব্যবস্থাপনা নিতে। কিন্তু এর জন্য আমাদের যেটা হু থেকে যে গাইডলাইন দিয়েছে যে পুরো প্রেগনেন্সিতে 4 বার তারা ফেস টু ফেস কনসালটেশন নিবে, আর বাকি 4 বার হচ্ছে টেলিমেডিসিনের মাধ্যমে নিবে। কিন্তু আমি মনে করি যারা নাকি হাই রিস্ক প্রেগনেন্সি, যারা নাকি জটিলতা আছে, এই ধরনের জটিলতা আছে, তারা কিন্তু হয়তো ফেস টু ফেস ট্রিটমেন্ট না নিলেও হয়তো না নিয়ে বরঞ্চ ফেস টু ফেস ট্রিটমেন্টের জন্যই তাদেরকে হয়তো ডক্টরের সাথে আসতে হবে। ওনারা যখন যেই টাইমে যেই অ্যাডভাইস গুলো দেয় সেগুলো কিন্তু তাদেরকে নিতে হবে। ওদের কন্ডিশনটা কিন্তু নর্মাল একটা প্রেগনেন্সির মতো না, নর্মাল প্রেগনেন্সির মতো না। কাজে আমি মনে করি যে ওনার কনসালটেন্ট যখন যেভাবে আসতে পারে উনি সেভাবেই আসবেন। কিন্তু হসপিটালে যখন আসবেন তখন কিন্তু অবশ্যই এই কোভিড সিচুয়েশনে যে স্বাস্থ্য বিধিগুলো আছে সেগুলো সমস্ত কিছু মেনটেন করে ওনাকে আসতে হবে, এবং বাসাও কিন্তু ওনাকে এই স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে। জি ম্যাডাম। তো ম্যাডাম, যাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়েছে এবং প্রথম বাচ্চাটা তারা এভাবে চেক আপের উপর থেকে এবং প্ল্যান্ড ওয়াইজ ট্রিটমেন্ট নিয়ে প্রথম বাচ্চাটা হয়েছে, সেই ক্ষেত্রে যদি তারা দ্বিতীয় বেবি নিতে চায় তাহলে মিনিমাম কতদিন ওয়েট করা উচিত, এবং সেই ক্ষেত্রে প্রেগন্যান্সির শুরু থেকে কি ট্রিটমেন্ট গুলো তাদেরকে দেয়া হয়ে থাকে? আচ্ছা, না আমি যেটা বলবো সাধারণত আমাকে সবকিছু আগে ইনভেস্টিগেশন করে নিতে হবে যে সবকিছু ঠিক আছে কিনা। একটা প্রেগনেন্সি লস হলে 60% ক্ষেত্রে দেখা যায় যে একটা নর্মাল প্রেগনেন্সি হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে মাত্র আবার হয়তো রিপিটেশন হতে পারে। কাজে অবশ্যই তাকে দেখে নিতে হবে যে সেটা কোনো কারণে হয়েছে কিনা। সবকিছু যদি নর্মাল থাকে আমরা সাধারণত ওয়েট বলে থাকি 3 to 6 মান্থস পরে কিন্তু সেকেন্ড প্রেগনেন্সি নিতে পারে। কিন্তু এখনকার সময়টা কিন্তু একটু ভিন্ন রকম। এই এই করোনা সিচুয়েশনে, কোভিড-19 সিচুয়েশনে আমরা কিন্তু মায়েদের বলছি যে এখন প্রেগনেন্সি থেকে দূরে থাকার জন্য। আমরা প্রতিটা মাকেই বলছি যে এখন করোনা ভাইরাস একটা আমাদের জন্য সম্পূর্ণ একটা নতুন ভাইরাস। আমরা জানি না এই ভাইরাসের কি ইফেক্ট হবে, এবং যারা প্রেগনেন্সি নেবে তাদের অনাগত সন্তানের জন্য কোনো অ্যাডভার্স ইফেক্ট হবে কিনা আমাদের সেই ধরনের স্টাডি নেই, আমরা জানি না। এই সিচুয়েশনে কিন্তু আমরা মায়েদের বলছি যে প্রেগনেন্সি থেকে বিরত থাকার জন্য, ইফেক্টিভ কোনো কন্ট্রাসেপটিভ মেজার নেওয়ার জন্য। কিন্তু নর্মালি হয়তো যাদের অনেকদিন সময় হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, তারা ট্রাই করতে পারেন একটা মিসক্যারেজের পরে 3 থেকে 6 মাসের মধ্যেই কিন্তু তারা আবার মিনিমাম 3 মাস পরেই কিন্তু তারা আবার ট্রাই করতে পারেন, সেটাতে কোনো অবশ্য নেই। কিন্তু উনি ওই যে অনেক সময় দেখা যায় যে একটা মা গর্ভর অবস্থা হয়তো 4 মাস 5 মাস হয়েছে, তখন হয়তো ডক্টরের কাছে আসছেন। কিন্তু আমাদের অ্যাডভাইস থাকবে উনি প্রেগনেন্সির 3 মাস আগে থেকে জিঙ্ক এবং ফলিক অ্যাসিড ওগুলা নিবেন। জিঙ্ক এবং ফলিক অ্যাসিড কিন্তু একটা বাচ্চার কনজেনিটাল অ্যানোমালিকে প্রিভেন্ট করতে পারে, কোনো নিউরাল টিউব ডিফেক্ট। তাকে আমরা প্রেগনেন্সির প্রথম থেকে হরমোনাল সাপোর্ট দিয়ে থাকি, প্রজেস্টোজেন হরমোন সাপোর্ট দিয়ে থাকি। হ্যাঁ, তারপর হচ্ছে পুষ্টিকর খাবার, যেটা যে কোনো রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে সেগুলো অ্যাভয়েড করে চলতে বলি, এবং রেগুলার ডক্টরের কাছে চেক আপে থাকতে বলি। এবং যে কোনো সময় যে কোনো অ্যাডভার্স ইফেক্ট হলে সাথে সাথে যাতে সেটার মেজার নিতে পারে, তাহলে আমি মনে করি যে এই প্রেগনেন্সিটা হয়তো সাকসেসফুল প্রেগনেন্সির দিকে নিয়ে যাওয়া সম্ভব। জি ম্যাডাম। ম্যাডাম, শুরুতেই আপনি অনেকগুলো প্রেগন্যান্সি কমপ্লিকেশনের কথা বলেছেন। এর মধ্যে একটা প্রবলেম আপনি উল্লেখ করেছেন একটোপিক প্রেগন্যান্সি। তো একটোপিক প্রেগন্যান্সিতে অ্যাকচুয়ালি কি হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে ট্রিটমেন্টটা কি ধরনের হয়? আচ্ছা, একটোপিক প্রেগন্যান্সি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এটা কিন্তু একটা খুবই মারাত্মক ব্যাপার পেশেন্টের জন্য। এটা একটা লাইফ থ্রেটিং একটা কন্ডিশন। এটাতে হয়ে থাকে একটোপিক প্রেগন্যান্সি, যেখানে আমরা জানি যে ফার্টিলাইজেশনের পরে যে গর্ভস্থ ভ্রূণটি জ্বরের মধ্যে একটা জায়গায় বড় হয়ে থাকে, সে 9 মাস ওখানেই থাকে।
কিন্তু কোনো কারণে যদি জ্বরের ভিতরে বাচ্চাটা বড় না হয়ে যদি দেখা যায় যে জ্বরের বাইরে যেখানে যে কোনো মানে এক্সট্রা ইউট্রাইন কোনো জায়গায় যদি সেটা বড় হয়, ইউজুয়ালি দেখা যায় যে আমাদের যে দুটো ফ্যালোপিয়ান টিউব আছে, টিউবের ওখানে হয়তো বড় হয়, অথবা অন্য কোনো আউটসাইডে ইউট্রাস থেকে বাইরে কোথাও বড়, তাহলে সেই কন্ডিশনটাকে আমরা মেডিকেল টার্মে একটোপিক প্রেগনেন্সি বলে থাকি। এবং একটোপিক প্রেগনেন্সিতে দেখা যায় যে পেশেন্টের হয়তো হয়তো মানে 5-6 উইকস মানে খুব একটা আর্লি প্রেগনেন্সি থাকে এবং পেশেন্ট একটা সিভিয়ার পেইন নিয়ে আমাদের কাছে আসে, প্রচন্ড পেইন, এবং দেখা যায় যে অনেক সময় এই পেইনের জন্য সে হয়তো ফেইন্টও হয়ে যেতে পারে, সাথে একটু একটু স্পটিং এর মতো হতে পারে বা একটু ব্লিডিং এর মতো হতে পারে। তো যখনই একটা মানে রিপ্রোডাক্টিভ এজে একটা মেয়ে তার পিরিয়ডটা মিস করে এবং এই ধরনের পেইন নিয়ে আসে, তখন কিন্তু গাইনোকোলজিস্ট হিসাবে বা যে কোনো ফিজিশিয়ান হিসেবে আমাদের প্রথমেই কিন্তু মাথায় থাকে যে এটা একটু প্রেগনেন্সি হতে পারে। তখন আমরা তার কিছু হিস্ট্রি নিয়ে কিছু এক্সামিনেশন করে এবং কিছু আমাদের ইনভেস্টিগেশন আছে, যেমন আল্ট্রাসাউন্ড, তারপর যে বিটা এসসিজি নামে একটা আমাদের মানে হরমোন আছে, ওই হরমোন প্রোফাইল করে তারপর আমরা আইডেন্টিফাই করতে পারি, ডায়াগনোসিস করতে পারি যে তার একটু প্রেগনেন্সি হয়েছে। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, একটুপিক প্রেগনেন্সি কিন্তু ইট ইজ এ মেডিকেল ইমার্জেন্সি, হ্যাঁ, অবস্টেটিক্যাল ইমার্জেন্সি। একটুপিক প্রেগনেন্সি মানে ইমিডিয়েটলি কিন্তু সেই পেশেন্টের ট্রিটমেন্ট করতে হয়, এবং এটার ট্রিটমেন্ট বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যেটা অপারেশনের প্রয়োজন হতে পারে। অনেক সময় পেশেন্টটা এত এত মানে ক্রিটিক্যাল কন্ডিশনে আসে যে ইমিডিয়েটলি যদি আমরা তাকে ব্লাড ট্রান্সফিউশন করে ইমিডিয়েটলি অপারেশন করে বেবি মানে এই অপারেশনে যদি না যায় তাহলে কিন্তু মায়ের লাইফ ডেঞ্জার হয়ে যায়, মাকে কিন্তু আমরা বাঁচাতে পারি না। কিন্তু এখানে আমি পেশেন্টদের উদ্দেশ্যেই বলছি, অনেক সময় কিন্তু পেশেন্টরা বা তাদের হাজবেন্ডরা বা তাদের মানে পরিচিত জনরা কিন্তু এটার ইম্পর্টেন্সটা অনেক সময় বুঝতে পারে না। আমরা যখনই বলি যে তার একটু প্রেগনেন্সি হয়েছে, ইমিডিয়েটলি তার ব্লাড লাগবে, অপারেশন লাগবে, ওনারা কিন্তু এটা গুরুত্বটা অতটা বুঝতেই পারে না, এবং অনেক সময় হয়তো খুব মানে খুব ইজিলি ওনারা নিয়ে নেয় ব্যাপারটাকে, খুব লাইটলি তারা নেয় যে এই সামান্য প্রবলেমের জন্য মানে প্রেগনেন্সিতে একটু ব্লিডিং হতেই পারে, সেটার জন্য কেন অপারেশন লাগবে। কিন্তু যাই হোক, আমি মানে পেশেন্টদের মানে মেসেজের জন্য বলছি, একটোপিক প্রেগনেন্সি কিন্তু লাইটলি নিলে হবে না। একটোপিক প্রেগনেন্সি একটা মানে সিরিয়াস কন্ডিশন, এবং সেই কন্ডিশনে কিন্তু আপনার ডক্টর যেভাবে আপনাকে গাইড করবে সেভাবেই কিন্তু আপনাকে ট্রিটমেন্টটা নিতে হবে। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আপনার আলোচনা থেকে মূল্যবান বক্তব্য থেকে কিন্তু উঠে এসেছে যে গর্ভকালীন সময়ে আমরা মূলত ধরে থাকি 37 সপ্তাহ, অনেক ক্ষেত্রে 40 সপ্তাহ। তো এর আগে 37 সপ্তাহের আগে যদি প্রি ম্যাচিওর ডেলিভারি হওয়ার টেন্ডেন্সি থাকে বা ওয়াটার ব্রেকেজ হয়, সেই ক্ষেত্রে কি করণীয়? হ্যাঁ, প্রশ্নটা আবার বড়। জি জি, আমরা নরমালি 37 সপ্তাহ বা প্রশ্নটা আবার শুনতে চাচ্ছি। হ্যাঁ জি ম্যাডাম, আমি প্রশ্নটা আবার রিপিট করছি যে প্রেগন্যান্সির সময়টাতে দেখা যায় যে 37 সপ্তাহতে ডেলিভারি ডেট পড়ে, অথবা অনেক ক্ষেত্রে হয়তো 40 সপ্তাহ পর্যন্ত এক্সটেন্ড হতে পারে। তো যাদের আর কি সময়ের পূর্বে 9 মাসের আগেই হয়তো ডেলিভারির টেন্ডেন্সি চলে আসে বা প্রি ম্যাচিওর বেবি হওয়ার টেন্ডেন্সি আসে এবং ওয়াটার ব্রেকেজের মতো সমস্যা দেখা দেয়, তাদের ক্ষেত্রে কি করণীয়? আচ্ছা, এটা একটা খুবই মানে ইম্পর্টেন্ট প্রশ্ন। আসলে অনেক সময় আমরা ফেস করি যে যেখানে হয়তো 9 মাসের লেবার পেন ওঠা উচিত, 9 মাসে আমরা যেটা মেডিকেল টার্মে বলে থাকি 40 উইকস, তো 37 উইকস পর্যন্ত আমরা বলি না, 37 এর পর হচ্ছে টার্ম প্রেগন্যান্সি। কিন্তু অনেক সময় দেখা যায় যে 37 এর আগে যদি লেবার পেন শুরু হয়ে যায়, সেটাকে আমরা বলে থাকি প্রি টার্ম। তখনও কিন্তু বাচ্চা হয়তো পুরোপুরি ম্যাচিউর হয়নি, তার লাংস ম্যাচিউর হয়নি, তো সেই সময়ে কিন্তু এটা হতে পারে। আবার একইভাবে কিছু কিছু কন্ডিশনে দেখা যায় যে হয়তো 37 উইকস এর আগেই হয়তো হঠাৎ করে লেবার পেন ওঠার আগেই হয়তো তার ওয়াটার ব্রেক করে গেছে, যেটাকে আমরা মেডিকেল টার্মে প্রম বলে থাকি। এই দুটো কন্ডিশন কিন্তু খুব ইউজুয়ালি আমরা দেখে থাকি। তো এগুলোর পিছনে কিছু কারণ আছে, সেই কারণগুলো আমাকে ফাইন্ড আউট করতে হবে এবং কারণ অনুযায়ী কিন্তু আমাদের ট্রিটমেন্ট করতে হবে। তো মানে খুব বেশি প্রবলেম হয় যদি ওয়াটার ব্রেকটা খুব বেশি আগে হয়ে যায়, হয়তো দেখা গেল 6 মাসে 7 মাসে হয়ে গেছে, তখন কিন্তু সেটার প্রগনোসিসটা মানে খুবই মানে অত বেশি ফ্রুটফুল থাকে না, প্রগনোসিসটা খুবই খারাপ থাকে। কিন্তু দেখা যায় যেটা 8 মাস 8.5 মাস মানে 36-7 যদি ওয়াটার ব্রেক হয়, তাহলে হয়তো প্রগনোসিসটা একটু ভালো থাকে। আর প্রিটার্ম ডেলিভারি যেটা বলেছি যে আগে যেটা হয়ে যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে
এটার পিছনে কোনো না কোনো কারণ থাকে। যেমন হয়তো দেখা গেল যে হয়তো জ্বরেতে কোনো ইনফেকশন ছিল, হয়তো কোনো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ছিল, হয়তো বা কোনো টুইন প্রেগনেন্সি ছিল, হয়তো বা দেখা যায় যে তার কোনো হাইপারটেনশন ছিল, প্রেশার ছিল বা ডায়াবেটিস ছিল। সে সমস্ত কারণে কিন্তু দেখা যায় যে আগেই হয়তো ডেলিভারি পেন উঠে গিয়েছে। হ্যাঁ, অথবা মা খুব এনিমিক ছিল, ইল হেলথ ছিল, বিভিন্ন এই ধরনের কারণে কিন্তু দেখা যায় যে আগে ডেলিভারি হয়ে গেছে। বা জ্বরের ওখানে যদি কোনো ইনফেকশন থাকে, আবার অনেক সময় দেখা যায় যে জরায়ুতে যদি কোনো মানে কাঠামোগত স্ট্রাকচার যদি কোনো প্রবলেম থাকে, হয়তো জরায়ুতে কোনো টিউমার আছে, হ্যাঁ, বা হয়তো কোনো জরায়ুতে কোনো মানে কনজেনিটাল কোনো অ্যানোমালি আছে, তখন কিন্তু দেখা যায় যে এই ধরনের আগে ডেলিভারি হয়ে যেতে পারে। আর পানি যেটা ওয়াটার ব্রেক হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু ইনফেকশন একটা অনেক রোল আছে। বিভিন্ন ধরনের ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ব্যাকটেরিওভাজাইনোসিস। তো এই ধরনের ক্ষেত্রে যে আমাদের যখন কোভিড সিচুয়েশন হচ্ছে, COVID-19 বা করোনা ভাইরাস, আমরা হয়তো জানি না, কিন্তু কিছু কিছু স্টাডিতে দেখা গেছে হয়তো বা করোনা ভাইরাস ইনফেকশনের জন্য এই ধরনের কোনো প্রিটার্ম ডেলিভারি অথবা প্রিমেচুর রাপচার অফ মেমব্রেন মানে আগে ওয়াটার ব্রেক হয়ে যেতে পারে। তা আমাদের কথা হচ্ছে যে আমাদের এগুলাকে প্রিভেন্ট করতে হবে, এবং এই ধরনের যদি কিছু সিচুয়েশন হয়, তাহলে কিন্তু অবশ্যই হসপিটালাইজড হতে হবে, এবং হসপিটালে যে আমাদের যে ধরনের ট্রিটমেন্ট আছে সেগুলো নিতে হবে। এখানে আমাদের সাধারণত আমরা ট্রিটমেন্ট করে থাকি। আমাদের যদি কোনো ইনফেকশন থাকে, তাহলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। আমরা সাধারণত লাং ম্যাচুরিটির জন্য আমরা কোনো স্টেরয়েড দিয়ে থাকি, স্টেরয়েড ইনজেকশন দিয়ে থাকি। আমরা কখনো পেইনটাকে কন্ট্রোল করার জন্য আমরা টোকোলাইটিক ড্রাগস দিয়ে থাকি। কখনো কখনো কোনো প্রজেস্টোজেন দিয়ে আমরা প্রিটার্ম ডেলিভারিতে প্রজেস্টোজেন দিয়ে আমরা প্রেগনেন্সিটাকে ইউট্রাসকে কাম এন্ড কোয়াট রাখতে পারি, যাতে প্রেগনেন্সিটাকে আমরা লেংদি করতে পারি। এই টাইপের বিভিন্ন টাইপের মেডিকেশন দিয়ে আমরা চাই যে প্রেগনেন্সিটা যাতে টার্ম প্রেগনেন্সি পর্যন্ত হয়, যাতে বেবির সার্ভাইভালটা ভালো হয়। তো মেইন কথা হচ্ছে যে যাদের একবার হয়তো ওয়াটার ব্রেক হয়েছে বা প্রিটার্ম ডেলিভারি হয়েছে, তাদের কিন্তু নেক্সট প্রেগনেন্সি তো সেগুলো হওয়ার পসিবিলিটি থাকে। কাজে যাদের নাকি একবার এই ধরনের কন্ডিশন হয়েছে, তারা নেক্সট প্রেগনেন্সিতে কিন্তু অবশ্যই কেয়ারফুল থাকবে এবং ডক্টরের গাইডেন্স অনুযায়ী চলবেন। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আপনি বললেন যে প্রেগনেন্সিতে প্রিম্যাচিওর ডেলিভারির ক্ষেত্রে অথবা লুটেল ফেজ সাপোর্ট হিসেবে প্রজেস্টেরনের একটা ভূমিকা থাকে। তো একজন মহিলা, গর্ভবতী মহিলা ফার্স্ট ট্রাইমেস্টারই তো আমরা দেখি নর্মালি 12 সপ্তাহ বা 13 সপ্তাহের মধ্যে এই ধরনের অ্যাবর্শনের ঘটনাগুলো বা কমপ্লিকেশন গুলোর একটা টেন্ডেন্সি থাকে। তো কি কি উপসর্গ দেখে সে বুঝতে পারবে যে তার প্রজেস্টেরনের ঘাটতি আছে? আচ্ছা, প্রজেস্টেরনের ঘাটতি আছে। অ্যাকচুয়ালি প্রজেস্টেরন হচ্ছে আমার যে প্রেগনেন্সির যে কর্পাস লুটিয়াম, সেখান থেকে কিন্তু আমাদের প্রেগনেন্সি মেনটেন করার জন্য দুটো হরমোন হয়, এস্ট্রোজেন আছে, প্রজেস্টেরন আছে। তো আমরা যদি সেই লেভেলটা করি, তাহলে হয়তো দেখা যেতে পারে যে সেই লেভেলটা কম আছে। আর কিছু কিছু ক্ষেত্রে, যেমন বন্ধাত্বের ক্ষেত্রে আমরা প্রজেস্ট্রোজেনটা সাফিসিয়েন্ট আছে কিনা, আমরা ডে 21 আমরা প্রজেস্ট্রোজেনটা করে দেখে থাকি যে সেটা সাফিসিয়েন্ট আছে কিনা, সেই লেভেলগুলো করা হয়ে থাকে। আর রিপিটেড যাদের নাকি রিকারেন্ট অ্যাবর্শন হচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা বুঝতে পারি যে হয়তো সেটা একটা ফ্যাক্টর। আমরা সবকিছু ফ্যাক্টর যখন করি, সেই ফ্যাক্টরটা বোঝা যায় যে হ্যাঁ, এখানে একটা ফ্যাক্টর ডেফিসিয়েন্সি থাকতে পারে। আর হচ্ছে অনেক সময় যেটা প্রিটার্মের ফ্যাক্টরে একটা পয়েন্ট থাকতে পারে, যে প্রিটার্ম লেবারের জন্য একটা হতে পারে। অনেক সময় আমরা ইম্পেরিক্যালি যখন নাকি একটা প্রেগনেন্সিকে সাপোর্ট দেওয়ার জন্য, লুটিয়াল ফেজ সাপোর্টের জন্য যেটা 12 বা 16 উইকস পর্যন্ত দেওয়া হয়ে থাকে, সেটা আমরা দিয়ে থাকি। অনেক সময় স্পেশালি যেগুলো আইভিএফ প্রেগনেন্সি থাকে, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে পুরো প্রেগনেন্সি জুড়ে প্রায় 40 উইকস পর্যন্তই কিন্তু এই ধরনের একটা হরমোনাল সাপোর্ট দেওয়া হয়ে থাকে। সেটা হয়তো ভ্যাজাইনাল রুটে দেওয়া হয়ে থাকে, অথবা ওরাল ফর্মে দেওয়া হয়ে থাকে। পুরো প্রেগনেন্সিতেই সেই ধরনের কর্পাস লুটিয়ামকে সাপোর্ট দেওয়ার জন্য দেওয়া হয়ে থাকে। তো এভাবেই আমরা বুঝতে পারি যে পেশেন্টের হিস্ট্রি থেকে। আর কিছু কিছু জিনিস তো আছে যে ইম্পেরিক্যালি আমরা ট্রিটমেন্ট করে দেখা যাচ্ছে বিভিন্ন স্টাডিতে সেগুলো থেকে বেনিফিটেড হয়েছে। এভাবেই আমরা পেশেন্টকে ডিল করে থাকি। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আমরা অনেক প্রশ্ন পাচ্ছি, আমরা কি কিছু প্রশ্ন নিয়ে ডিসকাশনে ব্যাক হ্যাঁ, করব? শিওর শিওর। আসাবুর রহমান আমাদেরকে লিখেছেন, ম্যাডাম প্রেগন্যান্সিতে কনস্টিপেশন হলে কি করণীয়? আচ্ছা,
আহ, উনি কি কোনো পেশেন্টের কথা বলেছে? পেশেন্ট এখন কত উইকস আছে, কয় মাসের প্রেগনেন্সি? না, উনি এটা উল্লেখ করেননি, বাট প্রেগন্যান্সিতে কনস্টিপেশনের সমস্যা হচ্ছে। আচ্ছা, প্রেগনেন্সিতে কনস্টিপেশন কিন্তু একটা খুব স্বাভাবিক উপসর্গ। হ্যাঁ, প্রেগনেন্সিতে তো কনস্টিপেশন হতেই পারে, কিন্তু যাদের আগে থেকে কনস্টিপেশন ছিল তাদের এই উপসর্গটা আরো কিছু বেড়ে যায়। আর তার যদি প্রথমবার হয়ে থাকে, তাকে যেটা করতে হবে, তার খাওয়া দাওয়ার হ্যাবিটটা চেঞ্জ করতে হবে। সাধারণত আমরা এই ক্ষেত্রে বলে থাকি যে বেশি পরিমাণ পানি জাতীয় খাবার, ফ্রুট এগুলা বেশি করে খাবে, ফ্রেশ শাকসবজি ফলগুলো এগুলো বেশি করে খেতে হবে, আর জাতীয় খাবার বেশি খেতে হবে। এবং যে খাবারগুলো তাকে কনস্টিপেশন করছে, অনেক সময় অনেকে দেখা যায় বিফ খেলে কিন্তু কনস্টিপেশন হয়। হ্যাঁ, বিফটা কিন্তু কনস্টিপেশন করে। হয়তো অনেকের মানে পেয়ারা বা এগুলো থেকে কিন্তু কনস্টিপেশন হতে পারে। যেই খাবারগুলোতে কনস্টিপেশন করে সেগুলো অ্যাভয়েড করে চলতে হবে। আরেকটা ভালো হচ্ছে ইসবগুলি ভুসি, যে এটা হয়তো আমরা 2 চামচ একটু পানির সাথে মিশিয়ে শরবতের মতো খেলে দিনে একবার বা দুবার খেলে কিন্তু কনস্টিপেশনটা রিলিভ হয়। আর তারপরে যদি অনেক বেশি প্রবলেম হয় তাহলে কিন্তু তাকে হয়তো ডক্টরের সাথে কনসাল্ট করে কোনো লেক্সেটিভ টাইপের মেডিসিন তাকে হয়তো নিতে হবে। ধন্যবাদ ম্যাডাম। জাহেদিয়া জিয়া লিখেছেন, ম্যাডাম সিজার হয়েছে 2 মাস কিন্তু এখনো মাসিক হয় নাই, এই অবস্থায় কি করণীয়? আচ্ছা, সিজার হয়েছে 2 মাস, মাসিক হয়নি, আসলে এটা কিন্তু নর্মাল। ইউজুয়ালি দেখা যায় যে ডেলিভারির পরে 6 মাস, এমনকি কারো কারো কিন্তু 1-2 বছর পর্যন্ত পিরিয়ডটা বন্ধ থাকতে পারে। এটা কিন্তু একটা ফিজিওলজিক্যাল মানে সিচুয়েশন। প্রেগনেন্সিতে দেখা যায়, ডেলিভারির পরে দেখা যায় যে আমাদের যে সমস্ত মায়েরা সাকসেসফুল ভাবে ব্রেস্ট ফিডিং করছে, ওদের দেখা যায় যে প্রোল্যাকটিন লেভেলটা অনেক বেশি থাকে। তো প্রোল্যাকটিন লেভেলটা, হাই প্রোল্যাকটিন লেভেলের জন্য কিন্তু আমাদের যেই মানে আমাদের সিস্টেমটা, আমাদের পিরিয়ড করছে সেই সিস্টেমটা সাপ্রেস থাকে, এবং এর জন্য কিন্তু পিরিয়ডটা বন্ধ থাকে। কাজে এটাতে অরিড হওয়ার কিছু নেই। কিন্তু আমরা যেটা মানে অ্যাডভাইস করে থাকি, তাকে কিন্তু মানে 1.5 মাস বয়স থেকে, বেবির বয়স যখন 1.5 মাস হবে, ডেলিভারি 1.5 মাস বয়স থেকে কিন্তু কোনো কন্ট্রাসেপটিভ এর মধ্যে থাকতে হবে। আমাদের মার্কেটে অনেক ধরনের কন্ট্রাসেপটিভ আছে। তো এখানে আমরা সাধারণত কন্ট্রাসেপটিভ যেটা বলে থাকি যে প্রজেস্ট্রোজেন অনলি পিল, মানে মিনি পিলটা, যেহেতু সে ব্রেস্ট ফিডিং করছে তাকে কিন্তু মিনি পিলের মধ্যে থাকতে হবে, অথবা হাজবেন্ড কোনো ব্যারিয়ার মেথড ইউজ করতে পারে। কারণ যে কোনো সময় কিন্তু আনওয়ান্টেড প্রেগনেন্সি হয়ে যেতে পারে। কাজে আমি তাকে বলবো যে 2 মাস প্রেগনেন্সি পিরিয়ড হয়নি, এটা নিয়ে অরিড হওয়ার কিছু নেই, কিন্তু তাকে অবশ্যই মিনি পিল, প্রজেস্ট্রোজেন অনলি পিল যেটা, ওই পিলটা কন্টিনিউ করবে 6 মান্থস পর্যন্ত। 6 মান্থস এর পর থেকে তারপরে সে হয়তো কম্বাইন পিল যেগুলো আছে সেই পিলগুলো খেতে পারবে। আর তার যদি কোনো ডাউট থাকে তাহলে হয়তো সে একটা প্রেগনেন্সি টেস্ট করে নিতে পারে, কিন্তু ডেফিনেটলি 2 মাসের মধ্যে তার কোনো কিছু হওয়ার হয়তো পসিবিলিটি নেই। ধন্যবাদ ম্যাডাম। নাদিয়া ইসলাম আমাদেরকে প্রশ্ন করেছেন, ম্যাম ফার্স্ট টাইম প্রেগন্যান্সিতে এমআর করে অ্যাবর্শন করলে নেক্সট টাইম কনসিভে কোনো প্রবলেম হয় কিনা, ইনফার্টিলিটির চান্স থাকে কিনা? আচ্ছা, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে এই এই সিনারিটা আমরা কিন্তু রেগুলারই আমাদের চেম্বারে ফেস করি। হ্যাঁ, একটা কাপল হয়তো বিয়ে হয়েছে, তারা হয়তো বাসায় হয়তো মানে কোনো মেডিসিন খেয়েছে, ইমার্জেন্সি পিল খেয়েছে, অথবা হয়তো আসছে ডিএমআর এর জন্য। কিন্তু আমাদের সবার কাছে এই মানে সাজেশনটা থাকবে যে প্রতিটি প্রেগনেন্সি হবে কিন্তু পরিকল্পিত। হুম, একটা পরিকল্পিত বা প্ল্যান ওয়াইজ প্রতিটি কাপলকে বিয়ের পরে দুজনে মিলে প্ল্যান করতে হবে যে কখন আমি প্রেগনেন্সিটা নিব, এবং যতদিন পর্যন্ত না সে প্রেগনেন্সিটা নিবে ততদিন পর্যন্ত কিন্তু আমরা অ্যাডভাইস করবো যে কোনো টেম্পোরারি মেথডের মধ্যে থাকতে। সেগুলোর মধ্যে যেমন আছে পিল আছে, বেরিয়ার মেথড আছে। তো এই ধরনের মানে সিস্টেমের মধ্যে থেকে যখন তারা দুজনে চিন্তা করবে যে আমরা এখন বেবি নেওয়ার জন্য আমরা রেডি, তখনই কিন্তু তারা প্রেগনেন্সি নেবে। এই যে উনি যেটা বলেছে যে সে এখন এমআর করতে চাচ্ছে বা অ্যাবর্শন করতে চাচ্ছে, এটার জন্য কিন্তু যদি এক্সপার্ট হ্যান্ডে হয় তাহলে সাধারণত কিছু হয় না। কিন্তু অনেক সময় দেখা যায় যে হয়তো আনএক্সপার্ট হ্যান্ডে, অদক্ষ ভাবে যদি কোনো কিছু এমআর বা মানে ক্রিমিনাল অ্যাবর্শন কোনো কিছু যদি করা হয়ে থাকে, যেটা আমাদের গ্রাম অঞ্চলে খুব বেশি কমন, তাহলে কিন্তু এমন হতে পারে যে হয়তো সে ইনস্ট্যান্টলি ওই 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 প্রসিডিওর করার জন্য হয়তো তার কোনো ইনফেকশন হতে পারে, জরায়ুতে কোনো ইনজুরি হতে পারে, এবং তার কমপ্লিকেশন হিসাবে কিন্তু ইন ফিউচারে তার হয়তো একটা পেলভিক ইনফেকশন থেকে কিন্তু তার বন্ধ্যাত্ব পর্যন্ত হতে পারে। কাজে আমি মনে করি
যদি উনি সেই ধরনের কিছু হয়ে থাকে, প্রেগনেন্সি টার্মিনেশন করতে চাই, অবশ্যই কোনো হেলথ সেন্টারে যে দক্ষ কনসালটেন্টের কাছে কনসাল্ট করে উনি যেভাবে অ্যাডভাইস করেন, আমাদের এখন মেডিকেল টার্মিনেশন আছে, তারপরে এমআর আছে, এগুলো যেটা উনি সাজেস্ট করেন ওনার কন্ডিশনে যে সেটাই করবেন। আর যারা মানে এখনো এই ধরনের কন্ডিশনে পড়েনি, তারা কিন্তু অবশ্যই মানে ওনারা প্ল্যান করে প্রেগনেন্সিটা নিবেন, যাতে একটা প্রেগনেন্সি চলে আসার পরে কখনোই তার চিন্তা না করতে হয় যে আমি প্রেগনেন্সিটা টার্মিনেশন করব বা এমআর করব বা কোনো আইপিএল খাবো, এই ধরনের কন্ডিশন যাতে না। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আমরা ডিসকাস করছিলাম যে প্রেগনেন্সিতে কি কি কমপ্লিকেশন থাকতে পারে, এবং সেই ক্ষেত্রে আপনি অনেকগুলো সমস্যার কথা বলেছেন, এবং একই সাথে প্রি ম্যাচিওর ডেলিভারির কথা, সেখানে যাদের হাইপারটেনশনের প্রবলেম থাকে বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে জেস্টেশনাল ডায়াবেটিস ধরা পড়েছে। তো এই জেস্টেশনাল ডায়াবেটিস এবং প্রি অ্যাক্লামশিয়া, এই প্রবলেমগুলো কি কারণে হয়ে থাকে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে, এবং এই ক্ষেত্রে কি করণীয়? আচ্ছা, হাইপারটেনশন, ডায়াবেটিস, এই সমস্ত মেডিকেল ডিজিজ, তারপরে আছে থাইরয়েডের প্রবলেম, এগুলো কিন্তু খুব মানে খুবই দেখা যায়, আমরা খুবই ফেস করি, এবং এগুলাই কিন্তু গর্ভকালীন এই জটিল সমস্যাগুলোর জন্য আমাদের ইভেন আমাদের আমাদের বেবিকেও হারাতে হয়, অনেক সময় মাতৃমৃত্যুরও কিন্তু অন্যতম একটা কারণ হয়ে যায়। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে আমরা সবসময় বলেছি, যদি একটা পেশেন্ট রেগুলার ডক্টরের কাছে থাকে, মানে এই কন্ডিশন গুলো তো হাই রিস্ক প্রেগনেন্সি ডেফিনেটলি, তো হাই রিস্ক প্রেগনেন্সি এই সমস্ত গুলো যদি ওরা রেগুলার ডক্টরের কাছে থাকে, তাহলে কিন্তু সবকিছুই কন্ট্রোলে থাকে এবং আউটকাম গুলো মানে ভালো আসে। কিন্তু প্রবলেমটা হয়ে যায় যে সমস্ত ক্ষেত্রে হয়তো একটা মায়ের প্রেশার আছে, সে হয়তো জানেই না, বা একদম লাস্ট মোমেন্টে আছে সেটা আনকন্ট্রোল, তখনই কিন্তু প্রবলেম গুলো হয়। তো সাধারণত প্রেশারের ক্ষেত্রে যদি আমি রিস্ক ফ্যাক্টর বলি, সাধারণত প্রথমবার যারা মা হয়েছে তাদের একটা রিস্ক বেশি থাকে, যাদের ওভার ওয়েট থাকে, অনেক বেশি ওয়েট আছে, তাদের ক্ষেত্রে হতে পারে, যাদের ফ্যামিলিতে কোনো হাইপারটেনশনের হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে হতে পারে, অনেক সময় টুইন প্রেগনেন্সির ক্ষেত্রে প্রেশার হতে পারে। কিন্তু যাদের প্রেশার আছে, আমরা সাধারণত প্রতিটি মাকে আমরা যখন হসপিটালে আসতে বলি, তখন কিন্তু আমরা দেখি যে তার ওয়েটটা ঠিক মতো বাড়ছে কিনা, তার প্রেশারটা কন্ট্রোলে আছে কিনা, এবং আমরা যদি দেখি যে তার কোনো প্রেশার হয়েছে, তাকে কিন্তু আমরা একটা গাইডলাইন দিয়ে দিই, সে হয়তো হাই প্রোটিন ডায়েট খাবে, তার ওয়েটটা যাতে না বাড়ে সেটা আমরা দেখতে বলি, তার মানে এক্সট্রা সল্ট যেটা কনজাম্পশনটা সেটা আমরা অ্যাভয়েড করতে বলি। এবং ইন দি মেইন টাইম আমরা যদি দেখি যে তার প্রেশার আছে, প্রেশারের আবার কিছু ক্যাটাগরি আছে, কিছু আছে মাইল্ড টাইপের হাইপারটেনশন, আর কিছু আছে তোমার সিভিয়ার টাইপের হাইপারটেনশন, এবং সিভিয়ার হাইপারটেনশন থেকে আবার যেগুলোকে আমরা প্রেগনেন্সি ইনডিউস হাইপারটেনশন বলে থাকি, এক্লেমশিয়া, প্রি এক্লেমশিয়া। এবং এখানে ইম্পর্টেন্ট হচ্ছে হাইপারটেনশন যদি অনেক বেশি হয়, তাহলে কিন্তু এই গর্ভাবস্থায় একটা মায়ের খিচুনি পর্যন্ত হতে পারে, খিচুনি যেটাকে আমরা এক্লেমশিয়া বলে থাকি। এবং এক্লেমশিয়া কিন্তু একটা মানে ইম্পর্টেন্ট হচ্ছে মাতৃমৃত্যুর একটা ইম্পর্টেন্ট কারণ, এবং এক্লেমশিয়ার কারণে কিন্তু মাতৃমৃত্যু যেমন হচ্ছে, বাচ্চাও কিন্তু মৃত্যু হচ্ছে। কিন্তু এই এক্লেমশিয়া বা সিভিয়ার প্রি এক্লেমশিয়া, যেটার কনসিকুয়েন্স হিসেবে প্রিটার্ম ডেলিভারি হচ্ছে, এগুলাকে কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি, যেই মাটা রেগুলার হসপিটালে চেক আপে আসবে, অথবা অ্যাটলিস্ট রেগুলার মানে ডক্টরের কনসালটেশনে থাকবে, ওনার অ্যাডভাইস মতো চলবে, তাহলে কিন্তু আমরা প্রেশার আছে কিনা বা প্রেশার ডেভেলপ করতে যাচ্ছে কিনা আমরা কিন্তু আগে থেকে বুঝতে পারি। তার যে লাইফস্টাইল কিছু মডিফিকেশন করে সেগুলোকে সে অ্যাভয়েড করতে পারে। তারপরে আমাদের হাতে কিছু ভালো মেডিসিন আছে প্রেশার কন্ট্রোল করার জন্য, আমরা আলফা মেথালডোপা, ল্যাভোথ্যালন, এই টাইপের কিছু আমরা মেডিসিন আমরা দিয়ে থাকি মানে হাইপারটেনশন কন্ট্রোল করার জন্য। তো এই টাইপের মেডিসিন গুলো দিলে কিন্তু তার প্রেশারটা কন্ট্রোল থাকে। এবং আমরা যদি মনে করি যে সবকিছু গ্রোথ ঠিক আছে, যদি দেখি যে তার প্রেশারটা কন্ট্রোল হচ্ছে না, বা তার বেবির কোনো কমপ্লিকেশন হচ্ছে, বেবির গ্রোথটা ভালো হচ্ছে না, বা বেবির হয়তো কোনো মানে মনিটরিং করে যদি দেখি যে বেবির ওয়েলবিংটা ভালো নেই, তাহলে কিন্তু আমরা আগে থেকেই ডেলিভারি করে বেবিটাকেও সেভ করতে পারি, মাটাকেও সেভ করতে পারি। কিন্তু সেটার জন্য কিন্তু প্রয়োজন যে হসপিটালে ডক্টরের মানে আন্ডারে থাকা। কিন্তু আমাদের গ্রামাঞ্চলে কি হয়, গ্রামাঞ্চলে দেখা যায় যে কখনোই কিন্তু মায়েরা ডক্টরের কাছে আসে না, ওদের খুব সিভিয়ার হাইপারটেনশন থাকে, এবং আলটিমেটলি ওরা দেখা যাচ্ছে একটা খিচুড়ি নিয়ে হসপিটালে আসছে, এবং লাস্ট মোমেন্টে যখন ওরা খিচুড়ি নিয়ে আসে, তখন আমরা না পারি বাচ্চাকে সেভ করতে, না পারি মাকে সেভ করতে, আলটিমেটলি কিন্তু মাতৃমৃত্যুর দিকে ঢলে পড়ে। তো এই ধরনের ঘটনাগুলো হয়। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা ডায়াবেটিস বলেছো, ডায়াবেটিসটাও কিন্তু আমরা
আগে থেকেই কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি, এটা হলে প্রতিরোধ করতে পারি। ডায়াবেটিসের জন্য যে ধরনের রিস্ক ফ্যাক্টর গুলো আছে, যেমন হয়তো যে সমস্ত ফ্যামিলিতে ডায়াবেটিস আছে, বাবা মার ফার্স্ট ডিগ্রি রিলেটিভে যাদের ডায়াবেটিস আছে, বাবা মায়ের ডায়াবেটিস আছে, বা তার হয়তো আগে থেকে ডায়াবেটিস ছিল, তারপরে হয়তো তার অনেক ওভারওয়েট আছে, ওয়েট অনেক বেশি, তারপরে হচ্ছে তার হয়তো আগের কোনো বেবি হয়তো তার আগেই মারা গিয়েছে, তো এই ধরনের রিস্ক ফ্যাক্টর গুলো যদি থাকে তাহলে কিন্তু সে ডায়াবেটিসের জন্য একটা মানে ইম্পর্টেন্ট ক্যান্ডিডেট। তো সেই ক্ষেত্রে কিন্তু ডক্টরের কাছে যখন আসে আমরা কিন্তু প্রথমেই কতগুলো ইনভেস্টিগেশন আমরা করে নেই, সেখানে ডায়াবেটিসটাও কিন্তু আমরা প্রথমে স্ক্রিনিং করে নিই। আমাদের যখন এন্টিনেটাল চেকআপে একটা পেশেন্ট আসে আমরা কিন্তু টেস্ট কিছু করে নিই, আমাদের মানে 5-6টা বেসিক ইনভেস্টিগেশন যাতে করে নিই, আমরা ডায়াবেটিস স্ক্রিনিং করি। তো ডায়াবেটিস স্ক্রিনিং করে আমরা দেখি নর্মাল। আবার যদি কোনো কিছু রিস্ক ফ্যাক্টর থাকে তাহলে হয়তো আমরা আবার 7 মান্থসের যে বা 30 উইকসের দিকে যে আবার আমরা সেটা টেস্ট করে দেখি নিই। এবং ডায়াবেটিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ডায়াবেটিসের জন্য অনেক ধরনের কমপ্লিকেশন হতে পারে, কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ডায়াবেটিসের যদি কন্ট্রোলে থাকে তাহলে কিন্তু সবকিছু মানে আউটকামে কিন্তু নর্মাল হবে। ডায়াবেটিসের যদি আমরা ওয়েল কন্ট্রোল করতে পারি, মায়ের জন্য যেমন কোনো ঝুঁকি থাকবে না, বাচ্চাও হয়তো নর্মাল হবে, হয়তো 40 উইকসে যে ইভেন নর্মাল ডেলিভারিও পসিবল হবে। কিন্তু যদি ডায়াবেটিস কন্ট্রোলে না থাকে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হয়, যেমন মিসক্যারেজ, যেটা আমরা প্রথমেই বলেছি, মিসক্যারেজ হতে পারে, হাইপারটেনশনের কমপ্লিকেশন এবং মিসক্যারেজ হতে পারে, রিপিটেড প্রেগন্যান্সি লস হতে পারে, তারপরে হচ্ছে তোমার মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন হয়ে যেতে পারে, প্রিটার্ম ডেলিভারি হতে পারে, এবং আলটিমেটলি মানে স্টিল বর্ন, যেটা মানে পেটের মধ্যে বাচ্চা মারা যাওয়া, সেই ধরনের সমস্যা হতে পারে। অথবা হয়তো ডেলিভারি হয়েছে কোনোভাবে, ডেলিভারির পরেও কিন্তু বাচ্চা মারা যেতে পারে। কিন্তু আমরা যদি ডায়াবেটিস, প্রেশার, এই ধরনের কন্ডিশন যদি আমরা কন্ট্রোলে রাখি তাহলে কিন্তু আমরা একটা সাকসেসফুল আউটকাম পেতে পারি। তো এটাই হচ্ছে আমার মানে মেসেজ, যে যাদের নাকি কোনো মেডিকেল ডিজিজ আছে তারা কিন্তু প্রি প্রেগনেন্সি পিরিয়ডে, প্রেগনেন্সি নেওয়ার আগে ডক্টরকে দেখিয়ে 3 মাস আগে এগুলো প্রেশার আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, থাইরয়েডের প্রবলেম আছে কিনা, এপিলেপসি আছে কিনা, হার্ট ডিজিজ আছে কিনা, এগুলো সবকিছু একটা মেডিকেল চেকআপ করিয়ে নিয়ে তারপরে আপনি আয়রন, ফলিক অ্যাসিড, জিঙ্ক এগুলো নিয়ে তারপরে প্রেগনেন্সিটা প্ল্যান করবে, প্রেগনেন্সি স্টার্ট করবে। ধন্যবাদ ম্যাডাম। একজন আমাকে প্রশ্ন করেছে যে প্রথম বাচ্চা নেওয়ার কত পরে দ্বিতীয় বাচ্চা নেওয়া উচিত? আচ্ছা, প্রথম বাচ্চা নেওয়ার কতদিন পরে বাচ্চা নেওয়া উচিত? অ্যাকচুয়ালি আমি জানি না তাকে নর্মাল ডেলিভারি হয়েছে না সিজার হয়েছে, তো সেটার উপরও কিছুটা ভ্যারি করে, কিন্তু মিনিমাম আমরা যেটা বলি 2 বছর কিন্তু গ্যাপ থাকতেই হবে। আর এখন তো এই বিংশ শতাব্দীতে কিন্তু আমাদের সবারই খুব ছোট ফ্যামিলি, তাই না? আগের মতো তো এখন প্রতি ঘরে ঘরে 5-6জন বেবি তো আর এখন নেই, প্রত্যেকের দেখা যায় 1টা বা 2টো সন্তান, কাজে মিনিমাম 2 বছরের গ্যাপ তো থাকতেই হবে। হ্যাঁ, 2 থেকে 3 বছরের গ্যাপই আমি মনে করি যে সাফিসিয়েন্ট গ্যাপ। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, অনেক মায়েদের আমরা কিন্তু বলি যে প্রেগনেন্সিটা নিতে হবে কখন, মানে 20 থেকে 35 এর মধ্যেই কিন্তু প্রেগনেন্সিটা নিয়ে নেওয়া ভালো। কাজে যারা নাকি 35 ক্রস করেছে তারা হয়তো একটু আর্লি নিয়ে নিবে, মানে 2 বছরের মধ্যেই নিয়ে নিবে, কিন্তু যাদের বয়স হয়তো একটু কম আছে, হ্যাঁ, তারা হয়তো 2 বছর 3 বছর এরকম একটা গ্যাপ নিতে পারে। তো মিনিমাম 2 বছর গ্যাপ থাকতে হবে। আর এখানে আরেকটা কথা ইম্পর্টেন্ট, কোনো মায়েরাই কিন্তু 20 বছরের আগে কিন্তু কোনো বেবি নিবেন না, ঠিক আছে? একটা মেয়ের বা একটা নারীর পরিপূর্ণ গ্রোথের জন্য, ফিজিক্যাল মেন্টাল গ্রোথের জন্য কিন্তু 20 ইয়ার্স মিনিমাম প্রয়োজন। 20 ইয়ার্স এর আগে যাতে কেউ বেবি না নেন এবং 35 এর পরেও যাতে কেউ বেবি না নেন, এর মধ্যে কিন্তু তার ফ্যামিলিটা কমপ্লিট করে ফেলা উচিত। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আমাদেরকে একজন দর্শক প্রশ্ন করেছে যে বাচ্চা হওয়ার পরে কোন খাবারগুলো মায়ের জন্য উপকারী, যেগুলো বাচ্চার ব্রেস্ট ফিডিং এ সহায়তা করবে? আচ্ছা, অত্যন্ত একটি কমন প্রশ্ন। আসলে প্রেগনেন্সি এবং প্রেগনেন্সি পরে ব্রেস্ট ফিডিং মাকে যে খাবারটা খেতে হবে সেটা হলো সুষম খাবার খেতে হবে। হ্যাঁ, সাধারণত নর্মাল অবস্থায় সে যে খাবারগুলো খেত তার চেয়ে কিন্তু 300 ক্যালোরি প্রায় খাবার বেশি খেতে হয়, এবং সেখানে থাকতে হবে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন জাতীয় খাবার, ভিটামিন, ক্যালসিয়াম, হ্যাঁ, মিনারেলস, এবং প্রচুর পরিমাণ তরল জাতীয় খাবার, তরল দুধ, ইয়োগার্ট, দই, ফ্রুটস, জুস এগুলো খেতে হবে। এবং তার প্রোটিনের মধ্যে আমরা জানি যে আমাদের মানে কমন প্রোটিন জাতীয় খাবার যেগুলো আছে, যেমন মাছ, মাংস, মুরগি, ডিম,
দুধ, এগুলোতে কিন্তু প্রচুর প্রোটিন পরিমাণ আছে। আর তারপরে হচ্ছে ভিটামিনের মধ্যে আমাদের সহজলভ্য যে খাবারগুলো পাওয়া যায়, শাকসবজি, ফলমূল, এগুলো খেতে হবে। প্রচুর পরিমাণে পানি খেতে হবে। আর খাবারটা খেতে হবে মানে কিছুক্ষণ পর পর খাবারটা খেতে হবে, যাতে মা টায়ার্ড না হয়ে যায়। এবং মানে গর্ভের পরে মানে প্রসবের পরে মাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফিজিক্যাল এবং মেন্টাল রেস্টের প্রয়োজন হয়। হ্যাঁ, একটা মা যদি পর্যাপ্ত পরিমাণ খাওয়া দাওয়া করে, ফিজিক্যাল ও মেন্টাল রেস্টে থাকে, তাহলেই কিন্তু তার বাচ্চাকে সে সাকসেসফুলি ব্রেস্ট ফিডিং করতে পারে। এবং আমরা জানি যে ব্রেস্ট ফিডিং কিন্তু আমরা বলে থাকি যে 6 মাস পর্যন্ত গর্ভে ডেলিভারি হওয়ার 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এ হচ্ছে প্রতিটা মা করবে। এবং এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর মধ্যে কিন্তু আর অন্য কোনো খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, নট এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার। একমাত্র মায়ের দুধই কিন্তু একটা বাচ্চার জন্য সাফিসিয়েন্ট। এখানে যা যা আছে 6 মাসের জন্য প্রতিটা বাচ্চার জন্য সাফিসিয়েন্ট। কাজে আমি মনে করি একটা মা যদি সুষম খাবার খান, পর্যাপ্ত পরিমাণে এই ধরনের খাবারগুলো খান, তার ওয়েটটা যদি মেনটেন হয়, তাহলে আমি মনে করি বাচ্চাটাকে আর অন্য কোনো অ্যাটলিস্ট 6 মান্থস পর্যন্ত কোনো কিছু দেওয়ারই প্রয়োজন হবে না। এবং এখানে আরেকটা কথা, অনেক মারাই কিন্তু খুব বেশি মানে অ্যাংশিয়াস হয়ে ডেলিভারি পরেই বলে যে বেবি তো সাফিসিয়েন্ট দুধ পাচ্ছে না, ওরা আর্টিফিশিয়াল দুধ মানে আর্টিফিশিয়াল মিল্কের দিকে কিন্তু মানে একটু ঝুঁকে পড়ে। কিন্তু আসলে কিন্তু ফার্স্ট 6 মান্থস পর্যন্ত বুকের দুধই সাফিসিয়েন্ট। আর ডেলিভারি পরে প্রথম কিন্তু মিল্কটা ফ্লো হতে 1 দিন 2 দিন সময় লাগে। ওই সময়টা তাদেরকে ধৈর্য ধরতে হবে। বেশি করে বেবিকে মায়ের মানে ব্রেস্ট মিল্কে দিতে হবে, ব্রেস্টে দিতে হবে। হাফ এন আওয়ারের ডেলিভারির হাফ এন আওয়ারের মধ্যেই বাচ্চাকে মায়ের বুকে দিতে হবে এবং মাকে পর্যাপ্ত পরিমাণ খাওয়া দাওয়া করতে হবে। তাহলেই তো আমি মনে করি যে উনি সাকসেসফুলি বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে পারবেন। এখানে আর্টিফিশিয়াল মিল্ক স্টার করানোর প্রয়োজন নেই। 6 মাসের পরের থেকে তারপরে আমরা যেটা বলি বাচ্চাকে মায়ের বুকের দুধের সাথে অন্য সলিড খাবার, সেমি সলিড খাবার সেগুলো দিয়ে স্টার্ট করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ। ম্যাডাম মনোয়ার পারভেজ আমাদেরকে লিখেছেন ডান ওভারিতে সিস্টের কারণে কেটে ফেলা, এখন বাম ওভারিতেও সিস্ট 7 মিলিমিটার, করোনায় রেগুলার চেকআপ সম্ভব হচ্ছে না, কি করণীয়? আচ্ছা, উনি যেটা বলেছেন কিন্তু ওনার বয়স কত, বেবি আছে কিনা, এই ধরনের ইনফরমেশন গুলা কিন্তু উনি কি বলেছে কিছু যে পেশেন্টের কথা বলেছে তার বয়স কত? না ম্যাডাম, উনি বয়স উল্লেখ করেননি। ডান ওভারিটা সিস্টের কারণে কেটে ফেলা হয়েছে, এখন বাম ওভারিতেও সিস্ট দেখা দিয়েছে যেটা 7 মিলিমিটার, এবং যেহেতু চেকআপ করাতে পারছে না করোনায়, তো এই ক্ষেত্রে এখন উনি কি করবে? আচ্ছা, হ্যাঁ, যেটা বলেছে এটা কিন্তু ডিপেন্ড করছে যে পেশেন্টের এজ কত। হ্যাঁ, একটা আর্লি স্টেজে যে ট্রিটমেন্ট হবে, এলডারলি পেশেন্টের কিন্তু ট্রিটমেন্টটা অন্যরকম হবে। তারপরে আবার দেখতে হবে যে তার কি বেবি আছে কিনা, বেবি কয়জন আছে সেটার উপর ডিপেন্ড করছে। তো সাধারণত ওভারিতে সিস্ট আমি জানি না, একটা ওভারি কাটা হয়ে গেছে, আরেকটা ওভারিতে কি টাইপের সিস্ট আছে। আমাদের ওভারিতে বিভিন্ন টাইপের সিস্ট আছে। কিছু আছে ফিজিওলজিক্যাল সিস্ট, যেগুলোতে তেমন কিছু হার্ম করে না। আবার কিছু আছে প্যাথোলজিক্যাল, যেমন কিছু আছে এন্ডোমেট্রিওটিক সিস্ট। কিছু কিন্তু ওভারিতে মানে টিউমার হলে সেটা কিন্তু আমাদের খারাপ কিছু আছে কিনা সেটাও কিন্তু আমাদের ফাইন্ড আউট করতে হয়, এক্সক্লুড করতে হয়। যেমন ওভারিতে সিস্ট তো সিম্পল সিস্ট, কিন্তু ওভারিতে টিউমার হলে কিন্তু যদি সেটা সলিড টাইপের হয় বা পেইনফুল হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আমাদের মেলিগনেন্সি আছে কিনা সেটাও কিন্তু এক্সক্লুড করতে হয়। কিন্তু ওনার সিনারিও শুনে যেটা বোঝা যাচ্ছে হয়তো বা এটা এন্ডোমেট্রিওসিস হতে পারে, এন্ডোমেট্রিওটিক সিস্ট হতে পারে। তো এন্ডোমেট্রিওসিস সিস্ট, হ্যালো ম্যাডাম, হ্যাঁ উনি উল্লেখ করেছে যে 37 বছর বয়স। হ্যালো, এখন উনি রিপ্লাই দিয়েছেন যে 37 বছর বয়স। 37। ওনার কি বেবি আছে? এটা উনি ওনার কি উল্লেখ বেবি আছে? না না ম্যাডাম, এখনো উনি এটা উল্লেখ করেননি, এজটা উল্লেখ করেছেন। আচ্ছা, ওনার যদি বেবি থাকে তাহলে তো কোনো প্রবলেম নেই। যদি বেবি থাকে তাহলে একটা ওভারি ওনার অপারেশন করতে হয়েছে, আরেকটা ওভারি সেটা আমাদের মেডিকেল কিছু ট্রিটমেন্ট আছে। হ্যাঁ, যদি এন্ডোমেট্রিওসিস হয়, এন্ডোমেট্রিওসিস জন্য আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিতে পারি। সেগুলো দিয়ে যদি সেটা যদি ইমপ্রুভ করে তাহলে তো ভালো। আর যদি দেখা যায় যে কন্ডিশন ডিটোরিয়েট করছে, তাহলে হয়তো তাকে সার্জারিতে যেতে হবে। এখন 7 সেন্টিমিটার আছে, কিন্তু যেটা অনেক বেশি বড় হয়ে যায়
তখন হয়তো সেটা ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে। তো ট্রিটমেন্টের মধ্যে আমাদের ল্যাপারোস্কোপি আছে বা পেট কেটেও অপারেশন করা হয়ে থাকে। তো আমার মনে হয় যদি বেশি পেইনফুল না হয় বা বেশি সিমটম প্রডিউস না করে, তাহলে উনি যেভাবে আছে থাকুক। কিন্তু যদি সেই টিউমারটা সিমটম প্রডিউস করে, ওনার যদি পেইন হয় বা পিরিয়ডে যদি অনেক বেশি প্রবলেম হয়, তাহলে কিন্তু উনি আগে যে কনসালটেন্টকে দেখিয়েছে, ওনাকে দেখিয়ে কিন্তু ওনার একটা অপিনিয়ন নিতে হবে। উনি যেভাবে বলেন সেভাবেই ওনাকে করতে হবে। ধন্যবাদ ম্যাডাম। প্রিয় দর্শক, আপনারা প্রশ্নের সাথে পেশেন্টের বয়স অবশ্যই উল্লেখ করে তারপর আপনাদের সমস্যার কথা বিস্তারিত জানাবেন। ম্যাডাম, আমাদেরকে নাদিয়া ইসলাম প্রশ্ন করেছে, আমি 12 উইকস এমআর করে অ্যাবর্শন করে ফেলেছিলাম। এমআর করার পর 6 মান্থস পর্যন্ত পিরিয়ড রেগুলার ছিল, দেন 8 মান্থস ধরে আমার পিরিয়ড ইরেগুলার হচ্ছে 37 to 39 ডেজ পর পর। এটা কি স্বাভাবিক? এবং এমআর করার পর থেকে এখন ভয় পাচ্ছি কনসিভ করা নিয়ে। আচ্ছা, এরকম একটা প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়েছি যে এমআর করাটাকে আমরা কখনোই এনকারেজ করবো না। আমরা কিন্তু সবসময় বলবো যে প্রেগনেন্সিটা হবে প্ল্যান প্রেগনেন্সি। হ্যাঁ, উনি কন্ট্রাসেপটিভের মধ্যে থাকবে, যখন ওনারা দুজনে চিন্তা করবে প্রেগনেন্সি নেবে তখন নেবে। কিন্তু উনি যেটা বলেছে যে 6 মান্থস পিরিয়ড রেগুলার ছিল, এখন পিরিয়ডটা ইরেগুলার হচ্ছে। তো পিরিয়ড ইরেগুলার বা অনিয়মিত পিরিয়ড কিন্তু অনেক কারণ হতে পারে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ইনফেকশনের জন্য হতে পারে। তো ইনফেকশন হলে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করে থাকি। অনিয়মিত মাসিকের জন্য অনেক কিছু হরমোনাল ইমব্যালেন্সের জন্য হতে পারে। তো হরমোন প্রোফাইল গুলো করতে হয়। থাইরয়েডের প্রবলেমের জন্য হতে পারে। তো তো আমাকে এটা ফাইন্ড আউট করে দেখতে হবে যে তার কোনো প্রবলেম আছে কিনা। একটা আল্ট্রাসাউন্ড করে দরকার, যে আল্ট্রাসাউন্ডে কোনো ইউট্রাসে বা ওভারিতে কোনো সিস্ট বা এই ধরনের কোনো কিছু আছে কিনা। তার ব্লাড প্যারামিটারটা করে দেখতে হবে যে কোনো ইনফেকশন আছে কিনা। তার থাইরয়েড প্রোফাইলটা করে দেখতে হবে। তারপরে এ ধরনের সবকিছু করে যদি আমরা দেখি যে না সবকিছু ঠিক আছে, তাহলে আমরা সাধারণত তার ইনফেকশন থাকলে ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। আর অনেক সময় আমরা ইরেগুলার অনিয়মিত মাসিক যেটা সেটা কন্ট্রোল করার জন্য আমরা কিছু আইদার পিল দিয়ে থাকি, কন্ট্রাসেপটিভ পিল, অথবা আমরা হরমোনাল কিছু ট্রিটমেন্ট দিয়ে থাকি, যেখানে আমরা প্রজেস্ট্রোজেন হরমোন আমরা দিয়ে থাকি পিরিয়ডটাকে ইরেগুলার পিরিয়ডটাকে রেগুলার করার জন্য। আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রজেস্ট্রোজেন হরমোন আছে। হরমোনগুলো সাধারণত আমরা 2-3 সাইকেল দিলেই দেখা যায় যে সেই পিরিয়ডটা মোটামুটি রেগুলার হয়ে যায়। তো আমার মনে হয়, আর কিন্তু উনি যদি কনসেপ্ট করতে চান তাহলে কিন্তু আর উনি পিল নিতে পারবেন না। আমার মনে হয় যে উনি একটু এই করোনার সিচুয়েশনটা একটু ইমপ্রুভ করলে উনি কোনো কনসালটেন্টকে দেখিয়ে সবকিছু ইনভেস্টিগেশন করিয়ে তারপরে উনি প্রেগনেন্সির জন্য প্ল্যান করবেন। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আমরা আজকে অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে। আমি সর্বশেষ একটা প্রশ্ন দিয়ে আজকের লাইভটা শেষ করব, যে এখন যেহেতু আমরা একটা করোনাকালীন সময় দিয়ে সবাই যাচ্ছি এবং এই সময়টাতে অনেক গর্ভবতী মহিলারাই আছেন যারা ব্যক্তিগত সুরক্ষার কারণে কিন্তু বাসায় অবস্থান করছেন। তো তাদের জন্য আপনার মূল্যবান সাজেশনটা কি হবে এই গর্ভকালীন সময়টায়? আচ্ছা, অত্যন্ত একটি সময়োপযোগী প্রশ্ন। আসলে আমি করোনার এই সময়টা সারা বিশ্বকে বিপর্যস্ত করেছে এবং আমরা বাংলাদেশেও কিন্তু সবাই বিপর্যস্ত। প্রতিটা মানুষ, আমরা স্বাস্থ্যকর্মী যারা আছি, ডক্টর, নার্স থেকে শুরু করে প্রতিটা ঘরে প্রতিটা মানুষই কিন্তু বিপর্যস্ত আছে। তো এর মধ্যে অনেক বেশি বিপর্যস্ত অবস্থায় বা টেনশনে আছে আমাদের গর্ভবতী মায়েরা যারা আছেন বা তার পরিবাররা। তো আমার উপদেশ থাকবে, যারা প্রেগনেন্ট হয়েছে, যারা গর্ভবতী আছেন, তারা মানসিক বলটা রাখবে এবং তারা অবশ্যই কোনো না কোনো ডক্টরের টাচে থাকবে। যদি আপনারা কাউকে দেখিয়ে থাকেন, কোনো ডক্টরকে যদি কনসাল্ট করে থাকেন, তাহলে ওনার সাথে টেলিমেডিসিনে কন্ট্যাক্ট রাখবেন। যে কোনো প্রয়োজনে ওনার সাথে সেই সার্ভিসটা নিতে চেষ্টা করবেন। কিন্তু কোনো যদি ইমার্জেন্সি সিচুয়েশন হয়, তাহলে কিন্তু অবশ্যই ডক্টরের কাছে আসবেন। আমাদের প্রতিটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজ, আমাদের চেম্বারগুলোতে সবকিছু আমাদের খোলা আছে ইমার্জেন্সি সার্ভিসের জন্য। এবং যদি ডেলিভারির সময় হয়, তাহলে কিন্তু ডেলিভারিটা অবশ্যই হসপিটাল এসে করতে হবে। কখনোই কোনো অবস্থাতেই কিন্তু বাসায় ডেলিভারি করা যাবে না। অনেকেই দেখা যাচ্ছে এই সিচুয়েশনে বাসায় বসে ডেলিভারি করার চিন্তা করছে, কিন্তু সেটা কিন্তু করা যাবে না। বার্থ প্ল্যানিংটা আগে থেকে করে ফেলতে হবে। আর এখানে আমি যেটা বলবো
যে করোনা সিচুয়েশন থেকে নিজেকে রক্ষা করার জন্য বা পরিবারের সবাইকে রক্ষা করার জন্য আমাদের যে সাধারণ যে স্বাস্থ্যবিধি গুলো আছে সেগুলো মেনে চলতে হবে। আপনাকে ঘরে থাকতে হবে, আপনাকে যে জনসমাগম যেগুলো আছে সেগুলো অ্যাভয়েড করে চলতে হবে, এবং আমাদের যে স্বাস্থ্যবিধির জন্য গর্ভাবস্থায় যে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হয়, যে পুষ্টিকর খাবার, প্রচুর পরিমাণে প্রোটিন জাতীয় খাবার, ভিটামিন জাতীয় খাবার, তরল জাতীয় খাবার সেগুলো খেতে হবে, ভিটামিন সি জাতীয় খাবার যেগুলোকে আপনার ইমিউনিটিকে বুস্ট করবে, এবং এবং আরো যেটা হচ্ছে যে কিছুক্ষণ পর পর আমাদের হাত, যেটা আমরা যেটা বলেছি, যথেষ্ট পরিমাণে হাতটা পরিষ্কার রাখতে হবে। কোনো অবস্থায় অপরিষ্কার হাতে মুখে টাচ করা যাবে না। আর হচ্ছে যদি পরিবারের কেউ করোনা পজিটিভ থাকে অথবা কেউ যদি সাসপেক্টেড কোনো করোনা পজিটিভ কেস থাকে, তাহলে কিন্তু আপনাকে একটা আলাদা ঘরে থাকতে হবে। আলাদা ঘরে থেকে আপনাকে ওই যে পজিটিভ আছে তার কাছ থেকে দূরে থাকতে হবে, এবং যে পজিটিভ আছে তাকেও কিন্তু আপনি গর্ভবতী মায়ের থেকে দূরে থাকতে হবে। আর এই সময়ে আপনারা পজিটিভলি চিন্তা করবেন, ভালো ভালো চিন্তা করবেন, একটু স্বাস্থ্যকর খাবার দাবারের সাথে সাথে যেটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, একটু মেন্টাল রিক্রিয়েশনের জন্য টিভি দেখা, মানে নিউজ পড়া, তারপরে হচ্ছে ম্যাগাজিন পড়া, এগুলো করে সময়, তারপর হচ্ছে যারা যার যার ধর্ম যেটা আছে, নামাজ, তারপর ধর্ম উপাসনা করা, এই জিনিসগুলো যদি করে তাহলে আমি মনে করি যে গর্ভবতী মায়েরা এবং গর্ভবতী মায়েদের পরিবারের লোকরা সবাই নিজেকে করোনা ভাইরাস থেকে সুরক্ষা করতে পারবে এবং নিজের সুস্থ থেকে একটি সুস্থ বাচ্চা উপহার দিতে পারবে। ধন্যবাদ ম্যাডাম, আজকে আমাদেরকে লাইভে সময় দেওয়ার জন্য। আপনি অত্যন্ত ব্যস্ততম মুহূর্ত থেকে আজকে আমাদেরকে কিছু সময় দিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ তোমাকে, এবং ধন্যবাদ পপুলার ফার্মাকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য, এবং আশা করি আমাদের এই স্বাস্থ্য মেসেজ গুলো যারা দেখেছেন, যারা শুনেছেন বা যারা শুনবেন তাদের প্রত্যেকেই অনেক কাজে লাগবে। ধন্যবাদ আমার সবাইকে। ধন্যবাদ ম্যাডাম। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আজকে এই পর্যন্তই ছিল। আপনাদের কাছ থেকে পাওয়া অসংখ্য ফিডব্যাকের ভিত্তিতেই আজকের অনুষ্ঠানটি সাজানো ছিল, এবং আমরা সবসময় চেষ্টা করি যে আপনাদের জিজ্ঞাসা লাইভের মাধ্যমে তুলে আনার, এবং আগামীতেও এর ব্যতিক্রম হবে না। আমরা আগামীতে নতুন বিশেষজ্ঞদের উপস্থিতিতে গর্ভকালীন জটিলতা, প্রসূতিকালীন সমস্যা এবং স্ত্রীরোগজনিত সমস্যাগুলো নিয়ে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভ হব। তাই সকলে চোখ রাখুন পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজে। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে লাইভে যুক্ত হওয়ার জন্য। সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। শুভরাত্রি। থ্যাংক ইউ ম্যাডাম। হ্যাঁ, হয়েছে তো না? সব ক্লিয়ার? হ্যাঁ।